আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের মজা দেওয়ার জন্য আজকেও নতুন গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটা শুনলে আমি শিওর বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই বন্ধুরা গল্পটা শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। তাহলে আর কথা না বলে গল্পটি শুরু করি। আজকে যে গল্পটা আমার জীবনে ঘটে যাওয়া এক সত্য ঘটনা, জানি না কার কেমন লাগবে। তবে বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, কেউ গালি দিবে না। গল্পের নায়িকা জোছনা বেগম একজন ধর্মভীরু গৃহিণী নারী। স্বামী মিজানুর ও এক ছেলে সিয়াম এবং এক মেয়ে শিলাকে নিয়ে তার সুখের সংসার। ছেলে সিয়ামের বয়স 22 বছর, মেয়ে শিলার বয়স 5 বছর। সিয়াম এই বছর সদ্য ম্যানেজমেন্ট বিষয় হতে মাস্টার্স পাস করেছে। মিজানুর গ্রামের বাজারে কাপড়ের দোকান করে, যাতে করে জ্যোৎস্না সংসার ভালোভাবে চলে যায়। জ্যোৎস্না দেখতে নায়িকা পরিমণির মতো, কিন্তু নামাজ, রোজা ও পর্দার ব্যাপারে খুবই সতর্ক। সপ্তাহে একবার জোছনা মিজানুরের কাছ থেকে সুখ পেয়ে থাকে এবং এতে জোছনা অনেক খুশি। ঘরের কাজ এবং নামাজ রোজা করেই জ্যোৎস্নার দিন পার হয়ে যায়। জোছনা এবং মিজানুর 8 বছর প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করে, যার কারণে জ্যোৎস্নার পরিবার থেকে এখন ওদের সম্পর্কটা মেনে নিতে পারে নাই। মিজানুর এবং জ্যোৎস্না বাদ সিয়াম ও শিলা জ্যোৎস্নার বাপের বাড়ি যেতে পারে। জোছনার ময়না বেগম সিয়ামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। সিয়ামের বর্তমানে বেকার সময় যাচ্ছে, তাই পড়ালেখা নাই, কাজ। বিকেলে বাবার কাছ থেকে বাজারটা আনা হলো সিয়ামের একমাত্র কাজ। তাই গত কয়েকদিন ধরে সিয়ামের একটা বাজে অভ্যাস রয়েছে, লুকিয়ে লুকিয়ে মাজনার হালকা দুলুনি দেখা। বিশেষ করে মা জ্যোৎস্না তানপুরার মতো দেখলে সিয়ামের মাথা ঝিমঝিম করে, সাথে সাথে বাথরুমে গিয়ে ঠান্ডা করতে হয় নিচের। সিয়ামের কাছে মনে হয় মা জ্যোৎস্না দুনিয়ার সব থেকে সুন্দরী নারী, তাই সে মনে মনে পণ করেছে মা জ্যোৎস্নাকে সে তার রানী করে ছাড়বে। গত কয়েকদিন উনার কি হয়েছে, 1 মাস হয়ে গেল একবারের জন্য হাত দিল না। এর আগে তো এরকম হয়নি উনার। রান্না করতে বসে মা জ্যোৎস্না স্বামী মিজানুরের কথা ভাবছিল। হঠাৎ খেয়াল হলো দুপায়ের মাঝে একটু অনুভব হচ্ছে। ছি ছি, এটা আমার কি হচ্ছে? দিনে দিনে দেখছি আমার খিদে বেড়েই চলেছে। না না, এরকম চলতে দেওয়া যাবে না, জোহরের নামাজ পড়তে হবে। জোছনা বলল, শিলা একটু এদিকে আয় তো। মা শিলা বলল, কি মা? বল মা, তুই তরকারিটা একটু দেখতো, আমি গোসল সেরে নেই, নামাজের সময় চলে যাচ্ছে। সিয়াম বাজারে আসছে বাবার কাছ থেকে বাজার নিতে। বাবার দোকানের একটু কাছে আসতে সিয়ামের কাছে সন্দেহ লাগল। বাবার দোকানের সামনেই মেয়েটাকে। আর বাবা কোথায়? মেয়েটা মনে হচ্ছে সামনে একেবারে ঝুঁকি আছে। সিয়াম মনে মনে ভাবুন, না, আমাকে রহস্যটা জানতে হবে। সিয়াম একটু কাছে গিয়ে অন্যদিকে তাকিয়ে বাবা ও মেয়ের কথাগুলো শুনতে চেষ্টা করল। যা শুনতে পেল তাতে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সিয়াম। কথাগুলো, আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে তোমার হবে? আমার যতদিন না বিয়ে করে তোমার বাড়ি নিয়ে যাচ্ছ, আমায় ততদিন নেব। খুব শীঘ্রই বাড়ির বউয়ের কাছে তালাকের পেপারটা পৌঁছে যাবে, আর বুটা বিদায় হলেই তুমি আমার রানী। কথাগুলো শোনার পর সিয়ামের কাছে মনে হচ্ছে বাবাকে একটা না, আমার আর বাজারে থাকা চলবে না, এখনই বাড়ি গিয়ে আমার মাকে দেখে মারতে হবে। বাবার সামনে এমন একটা ভাব করে সিয়াম যেন সে এইমাত্র আসলো এবং খুব ব্যস্ত। বাজারটা নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা করল সিয়াম। আজকের রাস্তা মনে হয় শেষ হচ্ছে না। 20 মিনিটের রাস্তা আসতে 1 ঘন্টা সময় লেগেছে, এমনটাই মনে হচ্ছে সিয়ামের কাছে। পুরো রাস্তাটা সিয়াম আজও সোনার কথা ভাবতে ভাবতে আসছে। নিজের অজান্তেই সিয়াম অনুভব করুন শরীর দিয়ে একটা অদ্ভুত সুখের স্রোত বয়ে যাচ্ছে। মার সাথে এখন থেকে যা ইচ্ছা তাই করতে পারবো, আব্বু আর কিছুই বলবে না, এটা ভেবে সিয়ামের শরীরে থেকে থেকে ঝুঁকি মারছিল। আকাশ কুসুম ভাবতে ভাবতে সিয়াম বাড়ি এসে পৌঁছাল। বাড়ি এসে সিয়াম সরাসরি রান্নাঘরে চলে গেল। বাজারটা রেখে শিলাকে জিজ্ঞেস করল, মা কই রে খুকি? প্রশ্নটা শুনে ভেবাচাকা খেয়ে গেলেন শিলা এবং হাঁ করে তাকিয়ে রইল ভাইজের মুখের দিকে, কারণ খুকি তো একমাত্র বাবা তাকে বলে। কি রে, হাঁ করে রইলে কেন? শুনতে পাচ্ছি কি বললাম? বোনকে জোর গলায় ধমক দিল সিয়াম। ও মা! মাত্র টিউবওয়েল গোসল করতে গেল, শিলা ঘোর কাটিয়ে উঠে উত্তর করল। সিয়াম আর দেরি করবেন না, দ্রুত পায়ে চলে গেল টিউবের পারে। বিচিত্র পাঠকের বুঝার সুবিধার্থে বলে রাখছি, সিয়ামের টিউবওয়েলের সাথে বাথরুম এবং বাথরুমের দরজা গত দিনের ঝড়ে ভেঙে গেছে। গল্পে ফিরে আসি। মা জ্যোৎস্না চিরদিনের অভ্যাস গোসলের সময় পরিষ্কার হওয়া।
জোছনা গোসলের জন্য বালতি ভরে রেখে হালকা হতে বাথরুমে ঢুকছে, কোনো রকম বাথরুমের দরজাটা রেখে। এদিকে সিয়াম টিউবওয়েলের গেটে আসতে দেখলে একটা জাত সাপ দাঁড়াইয়া আছে। সিয়ামকে দেখে সাপটা ফোঁস করে একটা শব্দ করে দৌড় দিল এবং সিয়াম চাপে পিছু নিতেই সাপ বাথরুমে ঢুকে পড়ল। সিয়াম বাথরুমের দরজা 2 হাত দিয়ে সরিয়ে বাথরুমে ঢুকে মা জোছনাকে হালকা করতে দেখে স্ট্যাচু হতে গিয়েও হল না, কারণ তার মা রূপেই মনের মানুষ, তাকে সাপ হতে রক্ষা করতেই হবে। মা, আপনি একটুও নড়বে না। একদম বিচলিত না হয়ে মা জ্যোৎস্নাকে আদেশ করল সিয়াম, এবং 2 হাতে বাথরুমের দরজা ধরে মা এবং চাপের মাঝে ছুড়ে মারে। সাথে সাথে সাপটা পালিয়ে গেল। সাপের উপর হতে নজর সরিয়ে মার দিকে তাকাতেই সিয়াম দেখুন মা জ্যোৎস্না তোলে পড়ছে। হায় হায়, মা তো দেখি গান হারাচ্ছে। মনে মনে প্রমাদ গুনছে সিয়াম। সিয়াম বাজনাকে কোলে করে কোলে নিয়ে আসে এবং মা লেগে থাকা ময়লা পানি দিয়ে পরিষ্কার করে পুনরায় কোলে করে ঘরে নিয়ে আসে। ভাই, আমার কি হয়েছে? শিলা দূর থেকে দেখে দৌড়ে এসে কাদা কাদা মুখে সিয়ামকে জিজ্ঞাসা করে। ও কিছু না, তুই রান্নার কাছে যা, আমি মাকে দেখেছি। সিয়াম বোনকে আশ্বস্ত করে রান্নার কাছে পাঠিয়ে দেয়। সিয়াম হাতে পানি নিয়ে মার মুখে পানির ঝটকা দেবে এমন সময় মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। আচ্ছা, মা তো এখন বেহুশ, তাহলে এই সুযোগটা আমি কাজে লাগাচ্ছি না কেন? সিয়াম নিজের কাছে নিজেই প্রশ্ন করে। ভাবনাটা মাথায় আসতে সিয়ামের ফুটে বেরোনোর জন্য হাঁসফাঁস করছে। মাথার উপর ফ্যান চলছে, তারপরও সিয়ামের ঘাম ঝরছে। কাপা কাপা হাতে সিয়াম আজও সোনার উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে দেয়। সিয়ামের মাথায় চক্কর মারে। বাইরে কি মনে হচ্ছে কারো হাত পড়েনি এখনো। সিয়াম আলতো করে 2টা চাপ দিল। জ্যোৎস্না বেশি চাপাচাপি করলে মা জেগে যেতে পারে। ভেবেছিলাম মা জ্যোৎস্না ছেলে নিচের দিকে নামতে থাকলে কাপড় সরাতেই সিয়ামের চোখে পড়ল মা জ্যোৎস্না, সেই আকর্ষণীয় যা দেখে সিয়ামের পানি চলে আসলো। কানের কাছে শিলার গলা ভেসে এলো। ভাইয়া, ভাত রান্না শেষ, এখন কি করব? সিয়াম আজও সোনার মুখ সরাতে সরাতে ভূত দেখার মতো করে বলল। তুই এখানে আসতিস কেন? ওখান থেকে বললেই তো পারতেই। তুই রান্নাঘরে গিয়ে মাছটা কাট দিয়ে আমি আসছি। সিয়াম, ভাবনা আর এটাকে দীর্ঘায়িত করা যাবে না। এখন আমার জ্ঞান ফেরাতে হবে। তার আগে আমার জন্মস্থান এবং আমার সবটা একটু দেখে নেই। কাপা কাপা হাতে সিয়ামা জোছনা আবার সব ঠিক করে দিল। সিয়াম, ঘুমন্ত মাকে আমি চাই না, আমি খাবো আমার জাগ্রত মাকে। আস্তে আস্তে রোশনি রসিয়ে মুখে পানির ছিটা লাগতে মা জ্যোৎস্না চিৎকার দিয়ে বলে উঠল, সাপ সাপ সাপ, সব চলে গেছে মা, আপনি এখন ঘরে আমার কাছে। এই যে দেখেন। বলতে বলতে সিয়াম মা জ্যোৎস্নাকে বুকের সাথে ধরল। জ্যোৎস্না স্বাভাবিক হতে 2-3 মিনিট সময় লাগে এবং সিয়াম এই সুযোগে মাকে সাথে চেপে রাখো। মা জ্যোৎস্না মনে মনে ভাবুন, বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাবু, আমার খুব ক্লান্ত লাগছে, আমাকে একটু একা থাকতে দে এখন। ঠিক আছে মা, আপনি রেস্ট নিন, আমি রান্নাটা দেখছি। আর একটু পরে উঠে গোসল করে খেয়ে নেবেন। মা জোছনাকে ঘরে একা ছেড়ে সিয়াম রান্নাঘরের দিকে চলে গেল। কি হয়ে গেল আমার, যে আমার স্বামী ছাড়া আর কাউকে কোনোদিন দেখতে দিলাম না। আজকে আমার কোনো পাপের কারণে এত বড় সর্বনাশ হয়ে গেল। আমার পেটের ছেলে আমার সব দেখে নিয়েছে। হে খোদা, তুমি আমার মরণ দিচ্ছ না কেন? আমি এখন এই পোড়া মুখ নিয়ে ছেলের সামনে যা কি করে? ছেলের কথা মনে পড়তেই লজ্জায় কুঁকড়ে গেল জ্যোৎস্না। না জানি কোথায় কোথায় হাত দিয়েছে। আচ্ছা ছেলে, কি আমি দোষ দিচ্ছি কেন? আমার বাবুর তো আর কোনো দোষ নেই, ও তো আমাকে সাপের হাত থেকে রক্ষা করেছে। মনে মনে ছেলের প্রশংসা করতে গর্বে বুকটা ভরে গেল মা জ্যোৎস্না। ছেলেটা আসলে আমাকে অনেকের করে ওর বাবার মতো না, ও একদম আলাদা। ওর বাবাটা যদি ওর মতো হতো। একটা গভীর নিঃশ্বাস ফেললাম জ্যোৎস্না। যাই হোক, অনেক পাপ লেগেছে। আমার ছেলে আমার গোপন জায়গা, বলা যায় গিয়ে গোসল করে নামাজ পড়ে আমার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করি। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে পড়ে মা জ্যোৎস্না দরজার কাছে গিয়ে পা 2টা যেন অবশ্যই আসলো। মা জ্যোৎস্না ছেলে যে তার সামনে রান্নাঘরে বসেই দিকে ফিরে তরকারি কাছে। এখন ছেলের সামনে দিয়ে টিউবের পারে যাবে কিভাবে এই ভেবে মাজনার ঘাম বের হচ্ছে। তবুও যে আমাকে যেতেই হবে, আমাকে পবিত্র হয়ে আমার মায়ের হুকুম পালন করতে হবে এবং আমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। ভাবতে ভাবতে বড় একটা ঘণ্টা টেনে দ্রুত পায়ে টিউবের পারে চলে গেল মা জ্যোৎস্না। রান্নাঘরে বসে ঘোমটা দেওয়া দ্রুত চলে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে সিয়াম মনে মনে হাসতে হাসতে ভাবুন, আমার মা লজ্জা দিন দিন বেড়েই চলেছে। খুকি, আমার তরকারি কাটা শেষ।
তুই তরকারিটা গুছিয়ে নিয়ে ভাজি করা মাছটা দিয়ে ঝোল রান্না করিস। আমি বাবার সাথে ফোনে কথা বলে আসি। হ্যালো বাবু, আজকে আপনাকে একটু আগে আসতে হবে, কারণ দুপুরে মা একটা জাত সাপ দেখে খুব ভয় পেয়েছে, তাই মাকে একটু রহমত আলী মাওলানা কাছে নিয়ে যেতে হবে। টিউবের পাড়ে গিয়ে ফোনে লাউড স্পিকার দিয়ে আব্বুকে কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললেন সিয়াম। তোর মা মরুক, তাতে আমার কিছু আসে যায় না। তোর মা তুই নিবি না কি করবি সেটা তোর ব্যাপার। আমাকে এসব ফালতু ফালতু ব্যাপার নিয়ে ডিস্টার্ব করবে না। এখন বড় হয়েছি, সংসার, মা বোনকে একটু সামলাতে শেখ। আমাকে আমার মতো ছেড়ে দে তোরা। আর হ্যাঁ, কাল থেকে তুই দোকানে বসছি। কথাগুলো খুব রাগের সুরে বলল বাবা মিজানুর। কাল থেকে পারব না, কারণ কাল আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তবে পরশু দিন থেকে বসে। আর হ্যাঁ, এখন থেকে মা এবং শিলার সব দায়িত্ব আমার, বলে ফোনটা কেটে দিল সিয়াম। মা জ্যোৎস্না গোসল শেষে বাপ বেটার ফোনালাপ মন দিয়ে শুনছিল। ফোনালাপ শেষ হতেই বড় করে ঘোমটা টেনে দিয়ে দ্রুত পায়ে ঘরের দিকে যাচ্ছিল মাজনা। মা জ্যোৎস্না নাদুস নুদুস হয় মা জ্যোৎস্না। দ্রুত হাঁটার তালে তালে তানপুরার মতো দুটি দল ছিল, যেটা দেখে সিয়ামের মাঝে দামামা বাঁচতে লাগল। মা একটু দাঁড়ান তো ওখানে। কাছে গিয়ে সামনে দাঁড়িয়ে মা জ্যোৎস্না, দুই বাহুতে হাত রাখো। সিয়াম, মা আমি জানি আপনি বাবার কথাগুলো সব শুনেছেন, বলেই মাটির দিকে তাকিয়ে থাকা ঘোমটা দেওয়া জ্যোৎস্নার ধরে একটু উপরে তুললে কপালে চকাস করে একটা দিল সিয়াম। বাবা আর আমাদের আগের মতো ভালোবাসে না মা। বাবা এখন শুধু আমাদের দূরে সরিয়ে দিতে চাই না, কিন্তু আপনি একটু মন খারাপ করবেন না। আমি আছি না, আমি আপনার সব কষ্ট দূর করে দেব না। এখন থেকে আপনার এবং শিলার সব দায়িত্ব আমার। কথাগুলো আবেগের সুরে বলে মা জ্যোৎস্নাকে নীল সিয়াম। কত সময় এভাবে দাঁড়িয়েছিল মা ছেলে। মা জ্যোৎস্না বা সিয়াম কেউই বলতে পারবে না। ভাইয়া সব কিছু রান্না শেষ। হঠাৎ শিলার কোথায় সম্বিত ফিরে পেল জোছনা এবং সিয়াম। এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও মা জোছনা ছেলের বাহুডোর থেকে ছাড়া পায় হিতাহিত জ্ঞান প্রায় ভুলতে বসেছিল। মা জ্যোৎস্না সম্বিত ফিরে পেতে একরাশ মা জ্যোৎস্নাকে ঘিরে ধরল। ঠিক ঠিক আমার ছেলে আমাকে এভাবে ধরে, ঠিক ঠিক আমি আর ভাবতে পারছি না। এক প্রকার দৌড়ে ঘরে গিয়ে নামাজে দাঁড়িয়ে পড়লাম। জ্যোৎস্না, আমরা মাগরিবের নামাজের পরে থাকেন, আপনাকে নিয়ে একটু রহমত আলী মাওলানা কাছে যাব। মা জ্যোৎস্না দৌড়ে পালানোর দৃশ্য দেখতে দেখতে মুচকি হেসে বলেছিলাম, ভাইয়া খেতে আয়। মা ডাকে। আসছি। সিয়ামের ঘর থেকে উত্তর দেই সিয়াম। শিলা, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়। আমি আর তোমার ভাই একটু হুজুরের কাছে যাব। খেতে খেতে মেয়ে শিলাকে তাদের মা জ্যোৎস্না বাড়ির বাইরে কোথাও যেতে চায় না মা জ্যোৎস্না, কিন্তু রহমত আলী মাওলানা কাছে যেতে কখনো না করে না। সিয়ামের বাড়িতে সবাই মাটিতে বসে খায়। মা জ্যোৎস্না এবং সিয়াম মুখোমুখি বসে খাচ্ছে। ঝুঁকে মাটিতে বসে খাওয়ার জন্য আঁচলটা একটু গেছে মা জ্যোৎস্না। নাকি বোরখা পরে যাবেন ইঙ্গিতটা মা জ্যোৎস্না বুঝতে পারে। তাড়াতাড়ি আঁচল ঠিক করতে করতে, না বাবা, বোরখা পাব কোথায়? তোর বাপ কি আর বোরখা কিনে দিয়েছে আমাকে? আগের বোরখা ছেড়ে যেতে কতবার বললাম একটা বোকা কিনে দাও। দিল না কিনে, তার নাকি টাকায় থাকে না আগে। অনুযোগের সুরে বলল, মা গো, আমি কিনে দেব। আজকে শাড়ি পরেই চলেন। মা জ্যোৎস্না আপাদমস্তক দেখতে দেখতে বলেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে সিয়াম তার নিজের ঘরে এসে পাল্টে প্যান্ট পরে নীল। মা জ্যোৎস্না মেজে শিলাকে ঘুম পাড়িয়ে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে একটু কাজল দিয়ে নীল, আর শরীর একটু আতর দিয়ে নীল। এই আতর আর কাজল ছাড়া কোনো প্রসাধনী ব্যবহার করে না। মা জ্যোৎস্না দরজার শিকল টেনে তালা লাগিয়ে ঘুরতে দেখেন। সিয়াম ভ্যাবলার মতো হা করে তাকিয়ে রয়েছে। একেবারে অফিসারের মতো লাগছে মা জ্যোৎস্নাকে। 5 ফুট 4.5 ইঞ্চি হাইট মা জ্যোৎস্না। বন্ধুরা, আজকে একটু বেশি রাত হয়েছে, তাই এই গল্পের পরবর্তী অংশ আগামী কালকে দেব। শেষ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।